হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 29। এর আগেও আমাদের 28টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। সামনে রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022 এর জন্য প্রিপারেশনের জন্য যে ক্লাস হচ্ছিল। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি, ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে ফার্স্ট দেখো কি রয়েছে, নিম্নে প্রদত্ত তথ্য পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। 6 বন্ধু ABCDEF একসাথে একটি গেম খেলছে। এতে সকলেই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ টেবিলটা গোলাকার। ই বসেছে ডি এর বাঁ দিকে, সি বসেছে এ এবং বি এর মাঝে, এফ বসেছে ই এবং এর মাঝে। নিম্নলিখিতদের মধ্যে ডি এবং এফ এর মাঝে কে বসেছে? অর্থাৎ যেহেতু 6 জন আছে, তো সেরকম আমাকে একটা টেবিল আমি ধরে নিই এরকম, যার 6টা প্রান্ত রয়েছে। প্রথমে বলে দিয়েছে কি যে ই বসেছে ডি এর বাঁ দিকে, তাহলে ই যদি এখানে বসে থাকে তাহলে ডি বসছে এখানে। নেক্সট দিয়েছে সি বসেছে এ এবং বি এর মাঝে, ঠিক আছে, এটা তো আমি বলতে পারছি না এখন। এফ বসেছে ই এবং এর মাঝে, তাহলে ই তো এখানে রয়েছে, ই আর এর মাঝে যদি এফ বসে থাকে তাহলে এফ এখানে রয়েছে আর এ এখানে রয়েছে। তারপরে বলে দিয়েছে সি বসেছে এ এবং বি এর মাঝে, তাহলে অবশ্যই সি এখানে বসেছে এ এবং বি এর মাঝে। তাহলে আমি বুঝে গেলাম কে কোথায় বসেছে, এবং আমি পেয়ে যাচ্ছি ডি এবং এফ এর মাঝে কে বসেছে, ডি এবং এফ এর মাঝে বসেছে ই, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে ABCDEOF এই 6 জন দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, ওড়িশা, গোয়া ও উত্তরপ্রদেশ এই 5টি আলাদা আলাদা জায়গায় যাচ্ছেন, উল্লেখিত ক্রমে নয়। একই জায়গায় কেউই যাচ্ছেন না। বি দিল্লি যাচ্ছেন না, ই উড়িষ্যা যাচ্ছেন, এফ দিল্লি বা গোয়া যাচ্ছেন না, ডি মুম্বাই যাচ্ছেন, এ ও সি উত্তরপ্রদেশ যাচ্ছে না, এ দিল্লি যাচ্ছে না। তাহলে দিল্লি কে যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। কতজন রয়েছে? এখানেও 6 জন রয়েছে। কে কে ব্যক্তি? এ বি সি ডি ই আর এফ। প্রথমে যাচ্ছে যেগুলো সেগুলো আমি দেখে নিই। যেটা রয়েছে ই যাচ্ছে উড়িষ্যা, তাহলে ই যাচ্ছে উড়িষ্যা, ও ফর উড়িষ্যা। আর ডি যাচ্ছে মুম্বাই, তাহলে ডি ফর এম ফর মুম্বাই। এবার এখানে দেখো প্রথমে কি বলেছে, বি দিল্লির কথা চেয়েছে না আমাকে, তাহলে বি দিল্লি যাচ্ছেন না, তাহলে বি থেকে দিল্লি বাদ গেল। তারপরে বলে দিয়েছে এফ দিল্লি বা গোয়া যাচ্ছেন না, তাহলে এফ এর মাথা থেকেও দিল্লি বাদ গেল। আর এ ও সি উত্তরপ্রদেশ যাচ্ছেন না, এ দিল্লি যাচ্ছেন না, তাহলে এর মাথা থেকেও দিল্লি বাদ গেল। তাহলে বাকি কে পড়ে থাকছে? সি, তাহলে তিনি দিল্লি যেতে বাধ্য, তাই না, ইচ্ছা না থাকলেও। তাহলে অপশন সি হচ্ছে, সরি অপশন বলছি, সি নাম্বার ব্যক্তি যিনি দিল্লি যাচ্ছেন। তাহলে এখানে দিল্লিকে যাচ্ছেন সি, যেটা রয়েছে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত কি আছে? রণথম্বর, রাজস্থান, কাজিরাঙ্গা। তো রণথম্বর হচ্ছে রাজস্থানের একটা জায়গা, কাজিরাঙ্গা হচ্ছে আসামের একটা জায়গা, আমরা প্রত্যেকে জানি। তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রকাশ মনে রেখেছে যে দীনেশের জন্মদিন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসে। রাজেশ নিশ্চিত করেছে যে দীনেশের জন্মদিন প্রতি বছর 27শে ফেব্রুয়ারির পরে আসে। তাহলে দেখো 27শে ফেব্রুয়ারির পরে আসে বলেছে, মানে হচ্ছে 28শে ফেব্রুয়ারি হতে পারে, আর একটা 29শে ফেব্রুয়ারি হতে পারে দিনেশের অনুযায়ী, দানিশের কথা অনুযায়ী। কিন্তু এখানে বলেছে প্রতি বছর 27শে ফেব্রুয়ারির পরে আসে। প্রতি বছর যদি 27শে ফেব্রুয়ারি পরে, মানে 28 তারিখ হতে পারে বা 29 তারিখ হতে পারে। কিন্তু দানিশের কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসেরই শেষ সপ্তাহে ঘটে। তাই প্রতি বছর যদি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহতেই ঘটে থাকে, তাহলে সেটা অবশ্যই 29শে তো প্রতি বছর অ্যাভেলেবেল নয়, তাহলে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তাহলে হচ্ছে সম্ভাব্য জন্মদিন হচ্ছে 28শে ফেব্রুয়ারি, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত চিত্রে এল বোঝায় শিক্ষিত মানুষদের, এম বোঝায় নিরক্ষর মানুষদের, এন বোঝায় কর্মী মানুষদের। কোন সংখ্যাটি কর্মী ও নিরক্ষর মানুষদের বোঝায়? তাহলে এল হচ্ছে শিক্ষিত, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমাকে চেয়েছে কর্মী আর নিরক্ষর, যেটা এটা হচ্ছে কর্মী, এম হচ্ছে নিরক্ষর। তাহলে এদের দুজন, কর্মী এবং নিরক্ষর মানুষ উভয় বোঝাবে, এদের দুজনের জাংশন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 4, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপিত করে।
5, 12, 26, 54, ড্যাশ 222, 446। তাহলে কি আছে এখানে, 5-এর পর কত বাড়ছে, 5 থেকে 7 বেড়ে হয়ে যাচ্ছে 12, 12-র পর দেখো 14 বেড়ে হয়ে যাচ্ছে 26, 26-এর পর দেখো 28 বেড়ে হয়ে যাচ্ছে 54। তাহলে বাড়ার রেটটা আমি কিভাবে দেখতে পাচ্ছি, 7, 14, 28 এইভাবে, অর্থাৎ ডবল হতে হতে গেছে, 7 ডবল হয়ে গেছে, 14 ডবল হয়ে গেছে, তাহলে এরপরে 28টাও ডবল হয়ে 56 হয়ে যাবে। তাহলে পরবর্তী হয়ে যাবে 54-এর সাথে 56 যোগ করে দিতে হবে, যেটা আমি পাবো 110। তাহলে এখানে বসবে আমাদের 110, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে রয়েছে। তারপর দেখো আবার 56 ডবল, যেটা হচ্ছে 112, সেটা তুমি আবার 110-এর সাথে যোগ করে দাও, তাহলে দেখো 222 পেয়ে যাচ্ছ, যেটা রয়েছে পরবর্তী অপশনে। ক্লিয়ার? তাহলে 110 হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি সাংকেতিক, নির্দিষ্ট সাংকেতিক ভাষায় MRNQSL কে লেখা হয় SZXWAV। এই সাংকেতিক ভাষায় STVZBQ এর জন্য ব্যবহৃত সংকেত কি হবে? এইগুলো করার জন্য আমি অনেকবার বলেছি তোমাদের একাধিক অ্যালফাবেট থেকে অঙ্ক আসবে, রিজনিং পাবে বা জিআই পেয়ে যাবে ইংলিশ অ্যালফাবেট থেকে। তো ইংলিশ অ্যালফাবেটটা তোমাকে লিখে রাখাটাই সব থেকে বেশি বেটার হবে। চলো লিখে নিয়েছি আমি, টুকা হাতের লেখা টুকতে হচ্ছে বলে বারবার। কি হচ্ছে এখানে, এখানে দেখো এবার অপশনস গুলো চেক করে নাও, কম খাটনির জন্য এটা দেখাও খুব জরুরি। প্রত্যেকের প্রথম দুটো রয়েছে ওয়াইবি 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 ওয়াইবি, তাহলে প্রথম দুটোর জন্য আমি কোনো রকম পরিশ্রম করতে যাব না। ক্লিয়ার? আমি চলে যাব সরাসরি 3 নাম্বারটাতে। এখানে 3 নাম্বারে এন ছিল, এখানে 3 নাম্বারে হয়ে গেছে এক্স। তাহলে এন হয়েছে এক্স, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 নাম্বারে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানেও ভিটা 10 নাম্বারে গিয়ে দাঁড়াবে। তাহলে ভিটা এখানে 1 2 3 4, আবার শুরু হয়ে যাবে 1 থেকে, এ থেকে 5 6 7 8 9 10, তাহলে এফ এ গিয়ে দাঁড়াচ্ছে 10। তাহলে ওয়াই বি তো কমন, তারপরে চলে আসছে এফ। তাহলে দেখো তুমি এখানে শর্ট আউট করে নিতে পারবে, এই দুটো বাদ চলে যাবে। ক্লিয়ার? এরপরে রয়েছে জেড, আর এখানে রয়েছে কিউ। কিউটা হয়েছিল ডাব্লিউ, কিউ হয়েছে ডাব্লিউতে, কিউ হয়েছে ডাব্লিউ, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6 নাম্বারে গিয়ে 6। তাহলে এখানে কি আছে জেড, জেডটাও 6 নাম্বারে গিয়ে যাবে, তাহলে জেডটা তো শুরু শেষ। তাহলে এখান থেকে হবে 1 2 3 4 5 6, তাহলে আবার এফ এ গিয়ে 6 এ দাঁড়াচ্ছে। তাহলে ওয়াই বি এফ, এফ দিয়ে আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। আমার আর দেখার দরকার নেই, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে তৃতীয় পদের সাথে সেই রূপে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেই রূপে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত। ক্রিকেট 11, কবাডি কত? অর্থাৎ ক্রিকেটের সাথে 11টা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে দলের বা টিম মেম্বারের কথা বলা হচ্ছে। দেখো ক্রিকেটের টিম মেম্বার থাকে বা দলের সদস্য সংখ্যা হয় 11 জন, ঠিক কবাডির ক্ষেত্রে হয়ে থাকে 7 জন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দ্বিতীয় পদটি যেমন ভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। দয়া নিঠুর, এখানে নিঠুর না হয়ে মনে হয় নিষ্ঠুর থাকতো, টাইপিং হয়তো গন্ডগোল হয়েছে বানানে। তো নিষ্ঠুর, লম্বা কি হবে, তাহলে দয়ার অপোজিট হচ্ছে নিষ্ঠুর, তাই না? দয়া দেখানো আর নিষ্ঠুরতা দুটো হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে লম্বার বিপরীত কি হবে, লম্বার বিপরীত হচ্ছে খাটো। এখানে খাটো আর ছোটর মধ্যে অনেকে গোলাতে পারো, ছোটটা কিন্তু দেখো বড়র বিপরীত হয়, লম্বার ক্ষেত্রে নয়। ক্লিয়ার? তো লম্বার ক্ষেত্রে খাটো হবে শর্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি SHORT, শর্ট, টল অ্যান্ড শর্ট। ঠিক আছে? আর ছোট যেটাকে আমরা ইংরেজিতে বলি স্মল, সেটা হচ্ছে বিগ বা বড়র বিপরীত। অপশন নাম্বার বি খাটো হবে এখানে সঠিক উত্তর। প্রত্যেকেই পারবে, তবু কিছু জন হয়তো ছোট এবং খাটোর মধ্যেই গোলাতে পারবে। নেক্সট রয়েছে উপরে অবস্থিত বৃত্তটি সেই সকল মানুষদের প্রতিনিধিত্ব করে যারা ক্রিকেট ভালোবাসে। অর্থাৎ ওপরে রয়েছে এটা, এটা হচ্ছে ক্রিকেটের বক্স, বাঁ দিকেরটা হচ্ছে ভলিবল, আর ডান দিকেরটা হচ্ছে বাস্কেটবল। তাহলে আমাকে চেয়েছে ডান দিকে অবস্থিত ভলিবল পছন্দ করেন কজন, সেটা আমাকে বার করতে। তাহলে ভলিবলের সার্কেলে যতজন আছে ততজনকে যোগ করে দাও। 21 আর 12 হচ্ছে 33, 33 আর 4 37, 37 আর 6 43। তাহলে 43 জন রয়েছে ব্যক্তি যারা ভলিবলকে প্রেফার করে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এখান থেকে আরো অনেক রকম ভাবে আসে, তোমরা তো এক্সপিরিয়েন্সড হয়ে গেছো অলরেডি এইসব ক্ষেত্রে, যে ক্রিকেট এবং ভলিবল খেলে কিন্তু বাস্কেটবল খেলে না। ঠিক আছে? সেরকম কতজন আছে, সেরকম বার করতে হতে পারে।
ক্লিয়ার? তো এই ধরনের হতে পারে, বা ক্রিকেট এবং বাস্কেটবল খেলে কিন্তু ভলিবল খেলে না, বা তিনটেই খেলে সেই রকম ব্যক্তি, বা কেবলমাত্র বাস্কেটবল খেলে সেরকম ব্যক্তি, বিভিন্ন ধরনের ভাবে আসতে পারে, সবগুলোই কিন্তু সহজই। নেক্সট রয়েছে 4টি শব্দ দেওয়া আছে যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি ভিন্ন। ভিন্নটি নির্ণয় করুন। বায়ু, উপত্যকা, কৃষিজমি, পর্বত। দেখো এটা সবার তোমরা প্রত্যেকে পেরে যাবে। বায়ু হচ্ছে বাকি 3টি থেকে আলাদা, কারণ উপত্যকা, কৃষিজমি এবং পর্বত তিনটেই হচ্ছে আমাদের ভূ প্রকৃতির সাথে রিলেটেড, বায়ু কিন্তু নয়। ঠিক আছে, তো অপশন নাম্বার এ যেটা রয়েছে সেটা হচ্ছে বাকি 3টি থেকে ডিফারেন্ট। নেক্সট, একটি বিশেষ সাংকেতিক ভাষায় ট্রাঙ্ক শব্দটি YVXPL হিসাবে লেখা হয়, সেই ভাষায় গ্লোবকে লেখা হবে কিভাবে? এটার জন্য টুকে নিয়েছি। সেই দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু 1/2 টুকলে হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে যেহেতু স্লাইড চেঞ্জ হচ্ছে তাই এখানে চেঞ্জ করতে বারবার দেখাতে হচ্ছে। একবার করলেই তোমাদের হয়ে যাবে, আর এটা করতে আমার মনে হয় না যে হাই 50 প্রচুর টাইম লাগে। ক্লিয়ার? না করেও তুমি করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে বাই চান্স ভুল হয়ে গেলে 1 নাম্বার কেন ছেড়ে আসবে, কারণ একাধিক থাকে এটার। ক্লিয়ার? তো এখানে ট্রাঙ্ক হয়েছে, বারবার বলেছি কি যে অপশন চেক করবে। অপশনটা যদি লক্ষ্য করো, দেখো প্রথম 3টে LPR 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 আছে, মানে প্রথম 3টের হিসাবের আমার কোনো প্রয়োজন নেই, সেম আছে। তো আমি কেন মেলাতে যাব বেকার বেকার? তাহলে আমি চলে যাব একদম 4 নাম্বারে এন এ। এন কি রয়েছে? এন হয়েছে পি তে। তাহলে এন কি হয়েছে? এন হয়েছে পি তে, মানে এক ঘর এগিয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে গেছে। তাহলে এখানেও বিটা কি হয়ে যাবে? এক ঘর এগিয়ে সি বাদ দিয়ে ডি হয়ে যাবে। তাহলে LPRD। তাহলেই দেখো তুমি এই দুটোকে সর্ট আউট করতে পারবে, মানে বাদ দিয়ে দিতে পারবে। এ আর সি থাকছে আমাদের খাতাতে। নেক্সট রয়েছে ই, তারপরে এখানে রয়েছে কে। কেটা কি হয়েছে? কেটা হয়ে গেছে এল, মানে ঠিক পরেরটাই চলে গেছে। তাহলে ইটাও হয়ে যাবে এফ। তাহলে হচ্ছে LPRDF, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্ন প্রদত্ত ক্রমটিতে প্রশ্ন চিহ্নের পরিবর্তে যে সংখ্যাটি আসবে তা প্রদত্ত বিকল্পগুলি থেকে চয়ন করুন। 7, 17, 37, 77 ড্যাশ। ওকে, 7-এর পর কি হয়েছে? 17, মানে কত বেড়ে গেছে? 10 বেড়ে গেছে। 17 থেকে হয়ে গেছে 37, মানে 20 বেড়ে গেছে। 37 থেকে হয়ে গেছে 77, মানে 40 বেড়ে গেছে। তাহলে আমি কি বুঝতে পারছি? এটাও সেই ডবল ডবল, 10-এর ডবল 20 বেড়েছে, 20-র ডবল 40 বেড়েছে। তাহলে এরপরে 40-এর ডবল 80 বাড়বে। তাহলে 80 যদি বাড়ে, 77 সাথে 80 যোগ করে দাও, যেটা হয়ে যাবে 157, এর পরবর্তী সংখ্যা, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে কতগুলি গ্রহ সূর্য নয়? ওকে, তো সান হচ্ছে রেক্টাঙ্গেলটা, আর পেন হচ্ছে সার্কেল, প্ল্যানেট হচ্ছে ট্রায়াঙ্গেলটা। তো কতগুলি গ্রহ যারা সূর্য নয়, অর্থাৎ সূর্য কোনটা রয়েছে? তোমাদের আয়তক্ষেত্রটা, তার বাইরে ত্রিভুজে যা যা আছে, তার বাইরে দেখো ত্রিভুজের অংশ কোনটা রয়েছে? এই অংশটা। তাহলে এই অংশতে যতগুলো রয়েছে 4 আর 8, এই দুটোকে যোগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 12। তাহলে ততগুলি গ্রহ, যেটা হচ্ছে সূর্য নয়। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কালারকে 517141723230 হিসাবে লেখা হয়, তবে কোন শব্দকে ওই সংকেতে 617141417230 লেখা যায়? ওকে, তো এখানে কি আছে? এখানেও আমি নিয়ে নিয়েছি, এটাতে তুমি নাও নিতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছি। কি আছে এখানে? তুমি যদি দেখো এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এটাকেও তুমি 6টাতে যদি ভাগ করো, তাহলে দেখতে পাবে প্রথমে হচ্ছে 5, 17, 14, 17, 23 আর 20। ঠিক আছে, তবে দেখো 6টা আসছে, মানে হচ্ছে কি সি কে 5 হয়েছে, ও কে 17 হয়েছে, এল কে 14 হয়েছে। এবার দেখো সি হচ্ছে কত নাম্বার লেটার? আমাদের 3 নাম্বার লেটার, কিন্তু সেটাকে আমি ধরা হয়েছে এখানে 5। ওকে, আমি মেনে নিলাম। তারপর হচ্ছে তোমাদের ও হচ্ছে কত? ও হচ্ছে আমাদের 15 নাম্বার লেটার, কিন্তু তাকে ধরা হয়েছে 17। তাহলে এই দুটো দেখেই আমি বুঝতে পারছি কি যে লেটারের যে আমাদের ইংলিশ অ্যালফাবেটে লেটার যে সিরিয়াল নাম্বার আছে, তার থেকে 2 করে বেশি ধরা হয়েছে। 2 করে যদি বেশি ধরা হয়ে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, দেখো আর হচ্ছে তোমার 18 নাম্বার লেটার, আর হচ্ছে যেমন T20 আমরা জানি, তাহলে 18 হচ্ছে, সরি, আর হচ্ছে 18 নাম্বার লেটার, কিন্তু তাকে ধরা হচ্ছে 20-তে, লাস্টে দেখতে পাবে। তাহলে আমি বুঝে যাচ্ছি এখানেও 6 যেটা রয়েছে সেটাকে তোমাকে, দেখো 61 তো হতে পারে না, তাই না? 61 আমাদের যেটা আছে 26,
সেটা তো কত হতে পারে, আমাদের ম্যাক্সিমাম 2 বেড়ে 28 যেতে পারে। তাহলে এখানে 61 তো হতে পারে না, তাহলে আমাকে ধরে নিতে হবে যে প্রথমে আছে সেটা শুধু 6ই আছে। 6 যদি হয়ে থাকে তাকে 2 বাড়িয়ে বাড়িয়ে লেখা আছে, মানে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 4 নাম্বার লেটার দিয়ে শুরু, অর্থাৎ ডি দিয়ে শুরু। এবার যখনই আমি প্রথম লেটারটা খুঁজে পেয়ে যাব ডি, অপশনের দিকে তাকাবো, দেখতে পাবো সেটা একটাই রয়েছে যেটা হচ্ছে ডলার, তাহলে আমি চোখ বন্ধ করে করে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের উত্তর। বাকিগুলোর দেখার কোনো প্রয়োজন পড়বে না, নাকি বাকি হিসাবের কোনো প্রয়োজন পড়বে। ক্লিয়ার? নেক্সট রয়েছে একটি প্রশ্ন মেনে দুটো যুক্তি দেওয়া আছে, নির্বাচন করুন কোন যুক্তিটি বা যুক্তিগুলি প্রশ্নের পরিপ্রেক্ষিতে জোরালো। সব অপরাধীকে কি কঠোর শাস্তি দেওয়া উচিত? যুক্তি দিয়েছে হ্যাঁ, এটি অপরাধীদের মনে ভয় সঞ্চার করবে এবং অপরাধের পরিমাণ বহুল মাত্রায় হ্রাস পাবে। তো আমাদের অপরাধীকে শাস্তি দেওয়ার পিছনে যে উদ্দেশ্য থাকে সেটা অ্যাকচুয়ালি এটাই, যে তাদের অপরাধীদের মধ্যে যাতে একটা ভয়ের সঞ্চার হয় এবং তাদের অপরাধের পরিমাণ যেন কমে। কিন্তু আমাদের ভারতের জেলে বা ভারতের যে সংশোধনাগার বলে থাকি, সেটা আরো বিগড়ে যাওয়ার গার্ড বলতে পারি আমরা, তাই না? সেখানে গিয়ে কি হয়, আরো বেশি বিগড়েই যায় সাধারণত আমাদের যে সিস্টেম। যাই হোক, সেসব নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই। তো এখানে কি হচ্ছে, তো আমাদের অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের মধ্যে মনে ভয়ের সঞ্চার করা এবং অন্য কেউ যাতে সেই অপরাধ করতে সাহস না পায়, তাই জন্য তাতে, তাহলেই তো বহুল মাত্রায় হ্রাস পেয়ে যাবে না। দ্বিতীয় পয়েন্ট দিয়েছেন না, মানুষের জীবন মূল্যবান, অপরাধীদেরও উন্নতির সুযোগ দেওয়া উচিত। অবশ্যই, তো সেই জন্যই তো কঠোর শাস্তি, আমাদের ভারতবর্ষে কঠোর শাস্তি হয়? কখনোই হয় না। ঠিক আছে, তুমি অপরাধ করলেও কঠোর শাস্তি পাবে না, মানে তুমি যদি চাও যে আমি একটা এমন অপরাধ করবো যাতে আমার কঠোর শাস্তি হয়, কিন্তু তোমাকে সিস্টেম, আমাদের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তা তোমাকে কঠোর শাস্তি পেতেই দেবে না। এই তো হচ্ছে ব্যাপার, তাই না? ফাঁসি যদি হয়, সেই ফাঁসির যারা, দেখো তার মানে কি, যদি কারো ফাঁসির আদেশ হয়ে থাকে না, তা সে সব থেকে জঘন্যতর কাজ করেছে অবশ্যই, তবে তো তাকে ফাঁসির সুযোগ দেওয়া হয়। কিন্তু তখনও দেখবে যখন ফাঁসির দিন আসে, তার আগেও কত আমরা কি করে থাকি, অনেকেই, আমি নিজের প্রতি বলছি না বা অন্য কাউকে দোষারোপও করছি না, তাকে যেন ফাঁসি না দেওয়া হয়, রাষ্ট্রপতি যাতে অনুমোদন দেয়, মানে রাষ্ট্রপতি যাতে ছাড় দেয়, কারণ একমাত্র রাষ্ট্রপতি তো আছেন না যিনি ফাঁসি থেকে বাঁচাতে পারেন কোনো একজন অপরাধীকে। সেই জন্য সেই দেখবে ধনঞ্জয় কিছু একটা করেছিল, ধনঞ্জয় বলে কোনো এক ব্যক্তি ছিল, সেই সময় আমরা দেখেছিলাম। তো এরকম আর কি, যে আমরা অপরাধীকে শাস্তি যতটা দিতে চাই তার থেকে তাকে বাঁচাতে বেশি চাই। ক্লিয়ার? তাহলে এখানে যে দুটো পয়েন্ট দিয়েছে সেই দুটো পয়েন্টই কিন্তু সঠিক। এক হচ্ছে কঠোর শাস্তি দেওয়ার পিছনে উদ্দেশ্য, যেটা হচ্ছে অপরাধীর মধ্যে ভয়ের সঞ্চার ঘটানো এবং অপরাধের পরিমাণ কমানো। দ্বিতীয়ত হচ্ছে কঠোর শাস্তি দেওয়া উচিত নয়, কারণ তাকেও একটা সুযোগ দেওয়া উচিত। ক্লিয়ার? তো দুটোই এখানে যথেষ্ট শক্তিশালী এবং দুটো যুক্তি কিন্তু প্রশ্নটার প্রেক্ষিতে সঠিক। তাহলে 1 এবং 2 উভয় যুক্তি শক্তিশালী, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে। অনেক এক্সট্রা বলে দিয়েছি এটাতে। নেক্সট রয়েছে, দ্বিতীয় পদটি যেমন প্রথম পদটির সাথে সম্পর্কিত, তেমনি ভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। গান্ধীনগর, আহমেদাবাদ, লখনৌ ড্যাশ। দেখো এটাতে আমার একটু কনফিউশন আছে, মানে আমি অফিসিয়াল অ্যান্সার কি দেখলাম, যখন চেক করলাম, করার পর তখন আমি দেখলাম যেটা যেটা হচ্ছে, দেখো গান্ধীনগর যেটা হচ্ছে বর্তমান গুজরাটের ক্যাপিটাল, আগে ছিল আহমেদাবাদ, যেখান থেকে শিফট হয়ে গান্ধীনগর হয়, যেটা আহমেদাবাদের মোটামুটি যতটুকু আমি ডিটেলসও দেখতে গেলাম সেখানেও দেখলাম আহমেদাবাদের খুব কাছাকাছি একটা শহর, বা তোমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ গুজরাটও বলতে পারো, আমাদের যেমন ফিনান্সিয়ালের দিক থেকে এগিয়ে যেটা মুম্বাই। ক্লিয়ার? তো সে মুম্বাইয়ের কাছাকাছি, তো মুম্বাইয়ের কাছাকাছি বটে। আচ্ছা, মুম্বাই দিল্লি এরকম মাঝামাঝি জায়গায়। আচ্ছা, ওইসব বাদ দাও। গুজরাটের দুটি শহর হচ্ছে গান্ধীনগর এবং আহমেদাবাদ, এবং আহমেদাবাদ হচ্ছে পূর্বতন রাজধানী আর গান্ধীনগর হচ্ছে রিসেন্ট। আর এখানে লখনৌ হচ্ছে কিসের রাজধানী? ইউপির রাজধানী, যেটা হচ্ছে রিসেন্ট রাজধানী, এবং আগে ছিল কি, আগে ছিল এলাহাবাদ, অপশন নাম্বার সি তে যেটা রয়েছে। বাকি কানপুর, বারাণসী, গোরখপুর সবগুলোই ইউপিরই সিটি, প্রত্যেকটা শহরই ইউপিতেই অবস্থান করে, কানপুর, বারাণসী, এলাহাবাদ, গোরখপুর। কিন্তু তার সাথে আমি সব থেকে বেশি রিলেটেবল যেটা আমি পেলাম, যেটা হচ্ছে এলাহাবাদ, কিন্তু আমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে রয়েছে অপশন এ, কানপুর হচ্ছে অ্যান্সার। কিসের ভিত্তিতে, যদি কেউ জেনে থাকো, আমি অতটা সার্চ করার বা অতটা ডিটেলসে যাওয়ার সময় পাইনি, তো তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও যে কোন ভিত্তিতে কানপুর হয়েছে, যদি অফিসিয়াল আনসার কিতে যেটা রয়েছে। আর আমার মনে হচ্ছে এখানে অপশন নাম্বার সি হওয়া উচিত, রাজধানী বা ক্যাপিটাল বেসিসে। নেক্সট, চারটি শব্দ দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি কোনোভাবে একরকম, একটা ভিন্ন, ভিন্নটি নির্ণয় করো। কি বলেছে? করতল, পাম যেটাকে আমরা বলি, কবজি, রিস্ট যেটাকে বলি, মুষ্টি, ফিস্ট যেটাকে আমরা বলি। আচ্ছা, ওটাকে কি বলে, আয়রন ফিস্ট একটা মুভিস ছিল।
তো এখানে মুষ্টি, আর একটা রয়েছে ঘুষি, মুষ্টি করে ঘুষি মারি। তো এখানে কি হচ্ছে, করতল, কবজি এবং মুষ্টি, যেটা হচ্ছে আমাদের হাতের কয়েকটা পজিশনের নাম। পজিশন বলতে কয়েকটা প্লেসের নাম, যেটাকে আমরা একটা জায়গাকে রিস্ট বলি, একটা জায়গাকে আমরা পাম বলি, একটা জায়গাকে আমরা মুষ্টি বলি। কিন্তু ঘুষি হচ্ছে তার একটা কার্য। এখানে এটা একটা কার্য, ঘুষি মারছি, তুমি চাই ঘুষি মারা, তা ঘুষিটা তো আমাদের কোনো অঙ্গের নাম নয় না, বা অঙ্গের কোনো অংশের নাম নয়। তাহলে সেটাই হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, ঘুষি বা পাঞ্চ। নেক্সট রয়েছে কি, সেভ মানি, বাই ওয়ান গেট থ্রি, বিগ বাজারওয়ালা অ্যাড, বা এখন যেসব শপিং মল গুলোতেও দেখতে পাবে, ফ্লিপকার্ট, অ্যামাজনও তাই না, সেখানে আমরা দেখি এরকম বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট টু ওয়ান, এরকম ভাবে। এটি একটি বাণিজ্যিক ব্র্যান্ডের বিজ্ঞাপন। এর পিছনে সিদ্ধান্ত কি আছে, অফার দেওয়ার পরে ব্র্যান্ডটির বিক্রি প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। ওকে। আর দ্বিতীয় রয়েছে, মানুষ কম দামে বেশি জিনিস পাওয়ার অফার পেলে আকর্ষিত হয়। তো এই বাই ওয়ান গেট টু যেগুলো দেয়, দেখেছো তোমাদের, এক নাম্বার হচ্ছে যেগুলো পুরনো স্টকের জিনিস থাকে, সেগুলো আমি একটু অন্য লাইনে চলে যাচ্ছি, যে সেগুলো, অথবা কি হয় যে কোনো একটা জিনিস দেবে মিন্ত্রা, যেগুলো করে থাকে, ওর কোথা থেকে কোথায় আলোচনা করছি যদিও, যে সেক্ষেত্রে দেখতে পাবে যে এমআরপি তে গেলে তুমি এক জায়গায় দুটো পাবে, অথচ দেখবে যে এমআরপিটা তারটা ডবল, যেটা তোমার ওখানে দিয়েছে ভ্যালু বা দেওয়া আছে আর কি, যেটাতে তোমার বাইং প্রাইস, তার ডবলের থেকেও বেশি দেখবে হয়তো এমআরপি, বা ডবলের কাছাকাছি হয়তো এমআরপি, অর্থাৎ তোমার এমআরপি তে নামে এমন কিছু লাভ অ্যাকচুয়ালি হয় না। তো এখানেও ঠিক তাই, এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেখানে কোনো কিছু প্রোডাক্টের দাম ধরে নাও 5 টাকা, সেটাতে 5 টাকাতে কেউ যখন কিনছে না, তখন তার দাম করে দেয় 9 টাকা, নিয়ে বলে একটার সাথে একটা ফ্রি। তখন কি হয়, দামটা ম্যাটার করে না, কিন্তু এই যে ওয়ার্ডটা বাই ওয়ান গেট থ্রি বা বাই ওয়ান গেট ওয়ান, এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো আমাদের মনকে কি করে, সেই প্রোডাক্টের প্রতি দ্বিতীয়বার ভাবার একটা প্রেরণা যোগায়, মানে এটা কি ধরনের ভাষা বলছি, যাই হোক, মানে আমাদের মনে একটা উৎসাহ বা আকর্ষণ তৈরি করে সেই জিনিসটার প্রতি। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, মানুষ তার দিকে ঝুঁকে। দেখো না যে মোবাইলে যখন অফার দেয় আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজনে কোনো সেল চলে, দিন রাত, বছরে কতগুলো সেল চলে বলো তো, সারা বছরই কোনো না কোনো সেল চলতেই থাকে। সেই সেলগুলো চালায় কেন, কারণ সেলের টাইম এলে মানুষ অতিরিক্ত অফার পাবে বলে সেই জিনিসগুলোতে কিনতে চায়। হয়তো তার সেই জিনিসটা প্রয়োজন নেই, খুব হয়তো তার 10% প্রয়োজন আছে, না হলেও চলে যাবে, কিন্তু যদি সেটা সে অফারে পেয়ে যায় তাহলে কিনে নেয়, আলটিমেটলি প্রোডাক্টটা সেল তো হয় না। তাহলে এখানে কিন্তু বিক্রি প্রচন্ড বৃদ্ধি পায়, সেই জিনিসটা এক নাম্বার সিদ্ধান্ত যেটা দিয়েছে সেটা কিন্তু হয় না। কিন্তু যেটা দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে, যে মানুষ কম দামে বেশি জিনিস পাওয়ার অফার পেলে আকর্ষিত হয়, সেটা হচ্ছে সঠিক একদম। কারণ এই এক নাম্বার সিদ্ধান্ত যেটা রয়েছে, সেটা কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টটা কি। প্রোডাক্টটা যদি দৈনন্দিন প্রোডাক্ট হয়, তাতে আমাদের কোনো ফারাক পড়ে না, কিন্তু যদি সেটা বিলাসদ্রব্য হয়ে থাকে, তাহলে ফারাক পড়ে। যেমন ধরো সোনার দাম যদি একটু কমে যায়, তাহলেই দেখবে সবাই সোনা কেনার প্রতি একটা বা সোনার বিক্রি বেড়ে যায়। কিন্তু যদি তোমার, সাপোজ ধরে আমি একটা উদাহরণ দিয়ে দিই, নুনের দাম যদি তোমাদের কমে, ঠিক আছে, নুন ধরে নাও 20 টাকা কেজি রয়েছে, টাটা লবণ, ঠিক আছে, বা টাটা সল্ট, যেটা 20-24 টাকা যাই হোক, তো সেটা যদি হঠাৎ করে আজকে 14 টাকায় দিয়ে দেয়, তুমি কি বেশি বেশি নুন কিনবে? কিনবে না তো না, কারণ দাম যতটাই কমাক না কেন, তোমার সেই জিনিসটার প্রয়োজনীয়তা একটা লিমিটেশন রয়েছে, তার বাইরে তুমি সেটাকে ইউজ করতে পারবে না। যেমন আলু, চাল, যার মধ্যে যেগুলো আমাদের ডিফেন্স প্রোডাক্ট আমরা বলে থাকি ইকোনমিক্সে, ঠিক আছে, তো সেইখানে ইকোনমিক্সে তোমরা পড়েছো অনেক, আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, ভুলে গেছি অনেক। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে সেই প্রোডাক্ট গুলোতে এখানে প্রোডাক্টের উপর নির্ভর করে, কিন্তু এখানে তো কোনো রকম প্রোডাক্ট বলে দেয়নি, সেই হিসেবে আমরা এক নম্বর সিদ্ধান্ত যেটা রয়েছে, যে অফার দেওয়ার পর ব্র্যান্ডটির বিক্রি প্রচন্ড বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু আমরা মানতে পারি না, বা সেটা কিন্তু যথাযথ উপযুক্ত বা আচ্ছা, মানে খুব একটা সুটেবল নয়। কিন্তু দ্বিতীয় যেটা, সেটা তো একদম সঠিক, সেটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখানে কেবলমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে সঠিক উত্তর হবে। এবার যদি 1 আর 2 উভয়ই অনুসরণ করে কেউ করতে চাও, এই দুটোর মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে বি এবং ডি এর মধ্যে, ঠিক আছে, কিন্তু তবুও বলবো ডিটাই হবে এখানে সঠিক উত্তর, যেটা হচ্ছে অফার পেলে আকর্ষিত হয় নাকি প্রচন্ড দাম বিক্রি বেড়ে যায়। পরবর্তী চলে যায়, অনেক বকলাম। প্রদত্ত চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। দেখো ছবিটা দিয়েছে, এই ছবিগুলো থেকে কিন্তু ত্রিভুজ নির্ণয় অনেক সহজ, এর আগে তোমরা অনেক এরকম শর্টকাট পেয়ে গেছো, এগুলোকে আমরা অঙ্কের ভিতরেও ভরে করে দিয়েছি অনেক সময়। তো যেখানে সবার প্রথমে যেটা রয়েছে, সেটাকে তুমি এই জিনিসটাকে টেনে নাও, এইটাকে, এইটার মধ্যে কিন্তু দেখো ত্রিভুজ নির্ণয়ের ফর্মুলা তুমি করেছিলে, বা তোমরা, আমি শিখিয়েছিলাম, যেটা হচ্ছে 1 2 3 4, চারটে রয়েছে, মানে এইটার মধ্যে ত্রিভুজ রয়েছে 4 × 2 = 8টি।
এবার কি হচ্ছে, এর সাথে এটা একটা যোগ করো, তাহলে কি যোগ করলে, এটা করলে, তার ফলে কি হচ্ছে দেখো, এই একটা ত্রিভুজ তুমি পেলে আর এই একটা ত্রিভুজ পেলে, অর্থাৎ এখানে এই একটা ত্রিভুজ পেলে আর টোটাল এই একটা ত্রিভুজ পেলে, তাই দুটো যোগ হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে এই দিকেটাতেও তাই, এই একটা ত্রিভুজ পাচ্ছ, আবার ওভার এই একটা ত্রিভুজ পাচ্ছ, মানে আরো দুটো হলো, আর টোটাল যোগ করার পর পুরো মেন ফ্রেমে যেটা একটা ত্রিভুজ পেলে সেটা একটা হলো। তাহলে টোটাল কটা ত্রিভুজ তৈরি হলো, 8 + 5 মানে হচ্ছে 13টি। এইভাবে করলে কিন্তু খুব শীঘ্র বা সহজেই তোমরা এগুলোকে করতে পারবে, একে একে দুই দুই করে গুণে না করে। প্রথমে এখানে 1 1 2 3 4 থেকে 4 2 8টা, 9টা, 10টা, 11টা, 12টা আর একটা টোটাল 13টা হয়ে গেল কমপ্লিট। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সমীকরণটি পড়ুন এবং নিম্নলিখিত থেকে একটি উপযুক্ত বিকল্প নির্বাচন করুন। দেখো এটা জিআই এর মধ্যে পড়ে কিনা আমার জানা নেই, নিয়ে তো নিয়েছি। x + y = 10 আর y = x - 2, তাহলে রাশি a হয় x, রাশি b হয় y, অর্থাৎ y এর মানটা হচ্ছে b ধরি আর x এর মানটা যদি a ধরি, তাহলে এর কি নির্ধারণ করা সম্ভব নয়, নাকি b রাশি বড়, নাকি উভয় রাশি সমান, নাকি রাশি a হচ্ছে বৃহত্তর। এটাকে আমি অঙ্কের মধ্যে রাখতে চাইবো। x + y = 10 আছে আর এখানে y = x - 2 আছে, সেটাকে আমি এদিকে নিয়ে এসে y - x = -2 করে দেবো। এখান থেকে x x কেটে যাবে, 2y = 8 পাবো, y = 4, তাহলে x = 6। তাহলে x এর মানটা যদি a হয়, y এরটা যদি b হয়, তাহলে a মানটা হচ্ছে বড়, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, সেটা হচ্ছে সঠিক। ক্লিয়ার? নেক্সট, 4টি সংখ্যা দেওয়া হয়েছে যার মধ্যে 3টি কোনোভাবে এক রকমের এবং একটা ভিন্ন, ভিন্নটি নির্ণয় করো। 125, 169, 8 and 216। তো এখানে 125, যেটা দেখো সংখ্যা 3টিকে দেখে তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে 5 এর কিউব, এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 6 এর কিউব। ক্লিয়ার? তাহলে আর একমাত্র 169 যেটা হচ্ছে 13 এর স্কোয়ার, সরি স্কোয়ার, 13 স্কোয়ার, তাহলে সেটাই হচ্ছে একমাত্র বর্গ সংখ্যা, বাকি তিনটে হচ্ছে ঘন সংখ্যা। তাহলে অপশন নাম্বার বি 169 যেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। নেক্সট, নিম্নলিখিত ক্রমের প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে যে সংখ্যাটি তা নির্ধারণ করুন। কি আছে, P15, T19 আর x ড্যাশ। পি আছে এখানে 15, আমরা জানি যে ও পি, ও হচ্ছে 15 নাম্বার। কিছু কিছু লেটারকে তুমি নাম্বার গুলো মনে রেখো যাতে সুবিধা হবে। আমরা জানি টি হচ্ছে 20, ঠিক আছে, তাহলে টি হচ্ছে 20, কিন্তু এখানে দেওয়া আছে পি, তাহলে পি যদি হচ্ছে, পি হচ্ছে 16 নাম্বার দেখো, কিন্তু তারপরে রয়েছে 15 লেখা। টি হচ্ছে 20, কিন্তু তারপরে রয়েছে 19 লেখা। তাহলে এক্স হচ্ছে কত নাম্বার, এক্স ওয়াই জেড, মানে এক্স হচ্ছে 24 নাম্বার লেটার, তাহলে এখানে থাকবে 23 লেখা, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে মীরা বলল, ইনি হলেন আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে। অর্থাৎ ইনি যদি মীরা হয়ে থাকেন, তাহলে মীরার মা যিনি হন না কেন, তার একমাত্র মেয়ে মীরাই। একমাত্র মেয়ে বলেই দিয়েছে এখানে, তাহলে তার মেয়ে যদি সেই ব্যক্তি হয়ে থাকেন ছবিটি, তাহলে সে কে হচ্ছে, সে হচ্ছে মীরার মেয়ে, বা সেই মেয়েটি হচ্ছে, মীরা হচ্ছে সেই মেয়েটির মা। তাহলে মীরা ওই মেয়েটির কে হয়, মীরা ওই মেয়েটির মা হয়। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, লিস্টে দেওয়া 4টি শব্দের মধ্যে তিনটিতে কোনোভাবে মিল আছে, একটি ব্যতিক্রম, ব্যতিক্রমটি নির্ণয় করো। কৃতজ্ঞতা, পেশেন্স, অনেস্টি অ্যান্ড গ্রিড। তাহলে বাংলাগুলো দিয়ে দিয়েছে পাশে, বুঝতে পারছো যে কৃতজ্ঞতা, ধৈর্য এবং সততা তিনটি হচ্ছে আমাদের ক্যারেক্টারের পজিটিভিটি। তিনটেই আমাদের থাকলে সেটা আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপ করতে সাহায্য করে, যে কৃতজ্ঞতা বোধ, ধৈর্য এবং সততা তিনটেই জরুরি। অন্যদিকে চতুর্থ যেটা রয়েছে গ্রিড বা লোভ, সেটা আমাদেরকে ড্যামেজ করে বা আমাদের ক্যারেক্টারের ডিমোশন ঘটায়। তো সেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা, আমরা চট করে আলাদা করতে পারি এটাকে। তাহলে অপশন নাম্বার বি লোভ হচ্ছে সঠিক উত্তর, যেটি হচ্ছে বাকি তিনটির থেকে ডিফারেন্ট। তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের 29 এর রিজনিং। আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনোটাই বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।